প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে ময়মনসিংহ বোর্ড 2024 আসা যে এমসিকিউগুলো সেগুলো সলিউশন করব একদম ব্যাখ্যা সহকারে। দেখতে পাচ্ছ যে এটার প্রথমে প্রশ্ন একে বলা আছে যে নিচের কোন হিসাবের দ্বারা ব্যবসায়ের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আমরা জানি মূলত মালিকানা সত্ত্ব হচ্ছে মালিকের যে অংশটুকু সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব, তার সাথে নিট মুনাফা যোগ হয় এবং উত্তোলন বিগ হয়। উত্তোলন যদি বিগ হয় তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে উত্তোলনের সুদ হবে যোগ, কারণ উত্তোলন এবং উত্তোলনের সুদের হচ্ছে বিপরীত সম্পর্ক। তাহলে এখানে তারা বলেছে কোনটির জন্য মালিকানা সত্ত্ব আমাদের বৃদ্ধি পাবে, তাহলে আমরা বলতে পারি উত্তোলনের সুদ, কারণ উত্তোলনের সুদ মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়। তারপরে হচ্ছে দুইয়ে বলা আছে যে নিচের কোনটি রেওয়া মিল প্রস্তুতে ক্রেডিট দিকে যাবে না। আমরা রেওয়া মিল প্রস্তুত করতে গেলে সম্পদ এবং ব্যয় এই দুইটাকে নিয়ে ডেবিট পাশে, দায় মালিকানা সত্ত্ব এগুলাকে নিয়ে ক্রেডিট পাশে। আচ্ছা, আরেকটা টেকনিক হচ্ছে এরকম সকল সঞ্চিতি, আমাদের সকল সঞ্চিতি হবে ক্রেডিট, হ্যাঁ, কিন্তু পাওনাদারের বাট্টা সঞ্চিতি, সকল সঞ্চিতি ক্রেডিট কিন্তু পাওনাদারের বাট্টা সঞ্চিতি হবে আমাদের ডেবিট। এখানে পাওনাদার তো নেই, শুধু রয়েছে প্রদেয় বিল, তাহলে আমরা বলতে পারি যে প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি হবে আমাদের ডেবিট। সকল সঞ্চিতি ক্রেডিট আর পাওনাদারের বাট্টা সঞ্চিতির হবে আমাদের ডেবিট। তাহলে তারা বলেছে যে কোনটি ক্রেডিট পাশে যাবে না, তাহলে ডেবিট হচ্ছে এইটা, এরা ডেবিট। তারপরে বলেছে যে তিনে বলছে এরকম যে ব্যাংক হতে প্রাপ্ত সুদ 450 টাকা ভুলবশত নগদান হয়ে 540 টাকায় ক্রেডিট করা হলে নগদান বই ও ব্যাংক উদ্বৃত্তের মধ্যে গড়মিলের পরিমাণ কত। সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় থেকে আমাদের দিয়েছে। হচ্ছে আমাদের ব্যাংক হতে আমরা সুদ পেয়েছি 450, এটা ভুলে আমরা নগদান বইয়ে লিখে ফেলেছি 540 টাকা আবার ক্রেডিট করেছি, তাহলে নগদান বই ও ব্যাংক বইয়ের গড়মিল কত হবে। তাহলে আমরা বলতে পারি এই দুইটা অ্যামাউন্ট যোগ করি, এটা যদি যোগ করি হচ্ছে আমাদের এই জায়গায় হচ্ছে 900 আর এটা যোগ করলে হচ্ছে 90, তাহলে আমাদের অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 990। তাহলে 990 টাকারই আমাদের গড়মিল হবে, কারণ এই যে দুইটা কাজ এটি কোনোটি হচ্ছে তারা সঠিকভাবে করতে পারেনি। প্রথমত তো সুদের পরিমাণ ছিল 450, এটা সঠিক জায়গায় বসাতে পারেনি, তারা ভুলবশত এই অন্য অ্যামাউন্ট লিখেছে, আবার অন্য যে অ্যামাউন্ট লিখেছে সেটাও ভুল, তারা ক্রেডিট পাশে লিখেছে। এর জন্যই আমাদের এই উভয় টাকারই গড়মিল দেখা দিবে, তাই সঠিক উত্তর হবে আমাদের 990। তারপরে চারে বলা আছে হিসাবের কালান্তে হাতে নগদের পরিমাণ হচ্ছে হাতে নগদের যে পরিমাণটা থাকবে বা উদ্বৃত্ত থাকবে তার সাথে কোন টাকাটা যোগ করলে অগ্রদত্ত টাকার পরিমাণ বের হবে। আমাদের যে নগদ উদ্বৃত্ত এটাকে আমরা বলি ব্যালেন্স বিডি, সেটা হচ্ছে খুচরা নগদান বই যে আমাদের এই থেকে প্রশ্নটা করেছে এটা। তাহলে ব্যালেন্স বিডির সাথে যদি আমরা খরচটা যোগ করি, এই মাসের যে এই খরচটা হলো তা যদি যোগ করি তাহলে আমাদের মূলত অগ্রদত্ত টাকার পরিমাণটা বের হয়, তাহলে সঠিক উত্তর হবে এখানে মোট খরচ, এটা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে উদ্দীপক, এখানে বলা আছে যে অহনা ট্রেডার্সের বহির্দায়ের পরিমাণ নির্ণয় করো। বহির্দায় মূলত আসলে আমাদের বহির্দায় নির্ণয় করার টেকনিকটা হচ্ছে এরকম যে একটা প্রতিষ্ঠানের কাছে মালিক ব্যতীত অন্য পার্টি বা অন্য কোম্পানিগুলো যে এই টাকাগুলা পায় মূলত সেটাকে আমরা বলি বহির্দায়। আমরা কিন্তু জানি যে সম্পদ যত হবে প্রতিষ্ঠানের দায় ও মালিকানা সত্ত্ব ততই হবে, তাহলে সম্পদের পরিমাণ হচ্ছে এখানে 5 লক্ষ। আমরা এখন যদি মালিকানা সত্ত্বটা নির্ণয় করি, মালিকানা সত্ত্ব নির্ণয় করার সূত্র হচ্ছে মূলধনের সাথে প্রারম্ভিক মূলধনের সাথে নিট মুনাফা যোগ উত্তোলন বাদ। তাহলে এটা যোগ করলে হচ্ছে আমাদের 2,50,000 আর উত্তোলন দুটি বাদ দিতে হবে, তাহলে আমাদের থাকছে মাত্র 2,10,000। সেটা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণটা। তাহলে মোট সম্পদ থেকে যদি এখন মালিকানা সত্ত্ব পরিমাণটা বাদ দিই তাহলে কিন্তু আমাদের দায়ের পরিমাণটা বেরিয়ে আসছে। তাহলে 5 লক্ষ থেকে 2,10,000 বাদ দিতে হবে, তাহলে আমাদের থাকবে 2,90,000। এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে 2,90,000 রয়েছে আমাদের কোন জায়গায়, এটা। তারপরে হচ্ছে এই ছয়ে বলা আছে এরকম যে যদি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি 4,80,000 টাকা হয় তবে প্রতিষ্ঠানের আন্তঃদায়ের পরিমাণে কীরূপ প্রভাব পড়বে। এটা সঠিক উত্তর আমরা বলতে পারি যে আমাদের হবে আন্তঃদায় অপরিবর্তিত থাকবে। এই কারণে পরিবর্তিত থাকবে কারণ প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধির আশার সাথে আমাদের দায় মূলত এখানে
কানেক্টেড না, যার জন্য আমরা বলবো আন্তঃদায়ী। আসলে দায়ী কানেক্টেড না, এটা আসলে বললে ভুল হবে। মানে আন্তঃদায়িত্ব মূলত বোঝানো হয়েছে যে একদম প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দায়, এটা কোনো পরিবর্তন হবে না, কিন্তু বহিঃদায়ী অবশ্যই এই পরিবর্তিত হবে। কিন্তু এই সম্পদ বৃদ্ধি হ্রাসের সাথে আমাদের আন্তঃদায়ী মূলত কি না, কানেক্টেড না, যার জন্য বলবো আমাদের আন্তঃদায়ী অপরিবর্তিত থাকবে, যেটা হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণটাকে আমরা বুঝি, এটাই মূলত তারা আন্তঃদায়ীকে বুঝিয়েছে এখানে। তারপরটি হচ্ছে সাথে বলা হচ্ছে যে বিপরীত দাখিলা কখন করা হয়। বিপরীত দাখিলা আমরা বিপরীত দাখিলা প্রস্তুত করি সাধারণত হিসাবকালের প্রথমে, আর সমন্বয় দাখিলা মূলত আমাদের শেষে করি বা এই একদম লাস্ট পর্যায়ে গিয়ে তৈরি করে থাকি। তাহলে বিপরীত দাখিলা আমরা পড়ি হিসাবকালের প্রথম তারিখে, তাহলে সাতেরটা হচ্ছে আমাদের প্রথমটি। আটে বলা আছে কার্যপত্র প্রস্তুতের মাধ্যমে অবগত হওয়া যায়, মানে জানা যায় কার্যপত্র প্রস্তুতের করার ফলে আমরা কি জানতে পারি, নিট লাভ বা ক্ষতি জানতে পারি, কারণ এখানে বিশদ আয় বিবরণী একটি গড় হয়, সেখানে আমরা নিট লাভ বা ক্ষতি নির্ণয় করি। তারপরে দায় ও মালিকানা সত্ত্ব অবস্থা জানতে পারি, কারণ এখানে একটা আর্থিক অবস্থার বিবরণীর একটি গড় থাকে। তারপর হচ্ছে হিসাবের উদ্ধৃত্ত, মানে হিসাবের উদ্ধৃত্ত মূলত তারা অ্যামাউন্টকে বুঝিয়েছে, তাহলে আমরা সঠিক উত্তর এখানে সবগুলোকেই বলবো। তারপর হচ্ছে নয়ে বলা আছে যে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থেকে নিচের কোন দফাটি বিয়োগ হবে। আমরা মূলত জানি যে আমরা যদি ব্যাংকে টাকা জমা করি তাহলে ব্যাংকের টাকা বাড়ে, আর ব্যাংক থেকে যদি মূলত আমরা যদি উত্তোলন করে নিয়ে আসি বা কোনো চার্জ কাটা হয় তাহলে কিন্তু টাকা কমে। এখন তারা বলেছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত যদি এই থিওরিটা থাকে, মূলত এই যে এই আমাদের যে প্রথম যে লাইনটা, এই লাইনটার দ্বারা মূলত আমাদের বুঝিয়েছে যে ব্যাংকে যদি মূলত বেশি থাকে তাহলে আমাদের করতে হবে বিয়োগ। এই থিওরিটার দ্বারা এটাই বোঝায় ব্যাংকে বেশি থাকলে আমাদের বিয়োগ করতে হবে, আর যদি ব্যাংকে কম থাকে তাহলে আমাদের যোগ করতে হবে। আর এখন তারা বলেছে যে এই যে ব্যাংক বিবরণী যে ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা থেকে নিচের কোন দফাটি আমাদের বিয়োগ করতে হবে, তাহলে আমাদের খুঁজতে হবে এখন ব্যাংকে বেশি কোথায় রয়েছে, কোন লেনদেনের কারণে আমাদের ব্যাংকে বেশি রয়েছে। তাহলে এখানে যে গদাক সেখানে কিন্তু বলা আছে যে ব্যাংকে জমাকৃত চেক, মানে চেকটি ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু আসলে জমা দেওয়া হয়েছে মানে অ্যামাউন্ট তো বৃদ্ধি পাবেই, এটাই বোঝানো হয়েছে। তাহলে এজন্য আমরা বলতে পারি যেহেতু বেশি বোঝাচ্ছে ব্যাংকে, তাহলে এটা আমাদের বিগ আকারে থাকবে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার বৃদ্ধির ক্ষেত্রে, তো সঠিক উত্তর হবে এটা। তারপরে হচ্ছে আমাদের 10 বলা আছে যদি প্রাপ্য হিসাবের উপর 10% অনাদি পাওনা সঞ্চিতি ধার্য করা হয় তবে আর্থিক অবস্থার উপর কী প্রভাব পড়ে। প্রাপ্য হিসাব হচ্ছে একটি সম্পদ, এ থেকে যদি আমাদের অনাদি পাওনা সঞ্চিতি ধার্য করি সেটা মূলত একটা এই খরচের মতন আসলে ব্যবহার করে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে যে সম্পদ তো অবশ্যই হ্রাস পাবে, কারণ যেহেতু আমাদের অনাদি পাওনা সঞ্চিতি এই সম্পদের উপরই ধরবো, মানে প্রাপ্য হিসাবের উপরই ধরবো, তাহলে আমাদের সম্পদ হ্রাস পাচ্ছে। আর এটা যেহেতু একটা ব্যয়ের মতন আমাদের ব্যবহার করছে, তাহলে আমরা ব্যয় বলতে বোঝাই যে এই যে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, তাহলে এখানে মালিকানা সত্ত্ব হ্রাস একমাত্র অপশন 3 রয়েছে। তারপরে 11তে বলা আছে যে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি আমরা মোট মুনাফা যোগ করি তাহলে কী পাবো। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি মোট মুনাফা যোগ করি তাহলে আমাদের পাবো বিক্রয়, আর যদি বিক্রয় থেকে আমাদের মোট মুনাফা বাদ দিই তাহলে পাবো বিক্রিত পণ্যের ব্যয়। সেমভাবে যদি আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের বাদ দিই তাহলে পাবো মোট মুনাফা। তারপরটিতে একটি উদ্দীপক দেওয়া আছে 12 জন্য, বলা আছে যে এখানে প্রবাল ট্রেডার্সের প্রাপ্ত টাকার পরিমাণ নির্ণয় করে। এখানে টোটাল বিক্রয়ের পরিমাণ দেখতে পাচ্ছি 50,000 টাকা, এখানে 5% বাট্টা কাজ করেছে। তারপরে 10 তারিখ এই যে টাকাটা, এই টাকাটার অর্ধেক মূলত পাওয়া গিয়েছিল। এখানে বিক্রয় যেহেতু করেছে অবশ্যই পুরোটাই পাওয়ার কথা, কিন্তু এখানে বাট্টা দিয়েছে, বাট্টার পরিমাণ বাদ দিতে হবে। তারপরে তারা বলেছে পুরোটা না, 10 তারিখ আমরা অর্ধেক পেয়েছি, 2% বাট্টায়, তাহলে এই প্রবাল ট্রেডার্সের প্রাপ্ত এই টাকার পরিমাণ কত হবে নির্ণয় করো। তাহলে একটু ক্যালকুলেশন এখানে আমাদের করতে হবে। কাজটা হচ্ছে মূলত এটা যে 50,000 টাকা হচ্ছে টোটাল বিক্রয়ের পরিমাণ, এখানে তারা বলেছে যে 5% হচ্ছে আমাদের বাট্টা দেওয়া আছে ইনস্ট্যান্ট যখন বিক্রি করেছি, তাহলে 50,000-এর 5% হচ্ছে 2500 টাকা। তাহলে 50,000 থেকে 2500 টাকা আমরা বাদ দিই, তাহলে পাচ্ছি 47,500 টাকা। এই টাকার মধ্যে আমাদের এখন অর্ধেক, তারা বলছে এই টাকার মধ্যে এই টাকাটার অর্ধেক আমরা পেয়েছি, কিন্তু আবার 2% নগদ বাট্টা দিয়েছি। তাহলে এখন করণীয় কি,
এই টাকাটাকে এখন আবার অর্ধেক করতে হবে। তাহলে এই টাকাটাকে যদি অর্ধেক করি, অর্ধেক মানে জাস্ট 2 দ্বারা ভাগ দিব, অর্ধেক করলে আমরা পাবো 23,750 টাকা। এখন এই 23,750 টাকা আমরা একদম হাতে পাইনি, কারণ এই জায়গায়ও 2% বাট্টার কাজ হয়েছে। তাহলে এটাকে জাস্ট আবার 2% বাট্টা করব, 2% বাট্টা করলে হচ্ছে আমাদের 475 টাকা। এখন করণীয় কি, এই 23,750 টাকা থেকে আমাদের বাদ দিতে হবে এই বাট্টার পরিমাণটা, নগদ বাট্টার পরিমাণটা, মানে 475 টাকা। তাহলে আমাদের থাকছে 23,275। এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা রয়েছে আমাদের ক দাগে। তারপরে বলা হচ্ছে 13তে বলছে এরকম যে 10 তারিখের প্রদত্ত বাট্টার ফলে, আমরা যে 10 তারিখ বাট্টাটা প্রদান করেছি 2% বাট্টা, হ্যাঁ, যে 475 টাকা, এতে কি হয়েছে বা আমরা কিভাবে প্রভাবিত হয়েছি। এখানে বলে যে 475 টাকা মুনাফা হ্রাস পাবে, কারণ এটা যেহেতু একটু আমার এই বাট্টা প্রদান, সেটা আমার জন্য একটা ব্যয়, অবশ্যই মুনাফা হ্রাস পাবে। তারপর এখানে বলা হচ্ছে যে 475 টাকা সম্পদ হ্রাস পাবে, হ্যাঁ অবশ্যই, আমরা কিন্তু পেলে এটা নগদই পেতাম। তারপর বলছে 475 টাকার মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, অবশ্যই ব্যয় যেহেতু মালিকানা সত্ত্বকে এখানে প্রভাবিত করবে, সবগুলি সঠিক। তারপরে এখানে বলা হচ্ছে 14তে বলেছে যে নিচের কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও রেওয়া মিলে যায়, এটা অবশ্যই হবে নীতিগত ভুল। নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে দেখানো বা মুনাফা জাতীয়কে মূলধনে দেখানো। যেমন আসবাবপত্র ক্রয়, এটা সম্পদ, এটা যদি আমরা মানে ডেবিট, এটা ডেবিট উদ্বৃত্ত। আর এখন যদি আমরা শুধু ক্রয় লিখি তাও কিন্তু ডেবিট, কিন্তু আমাদের মিলে যাবে, কিন্তু আমাদের ভুলটা থেকে যাবে। এই জন্যই তারা বলে যে নীতিগত ভুল মূলত রেওয়া মিলে ধরা পড়ে না আর কি, মানে ভুল থাকা সত্ত্বেও মিলে যায়। তারপর হচ্ছে 15তে বলা আছে ব্যাংক বিবরণীকে প্রস্তুত করেন। ব্যাংক বিবরণী প্রস্তুত করেন মূলত আমাদের আমানতকারী, যিনি টাকাটা জমা রাখেন ব্যাংকে, তিনি হচ্ছে আমানতকারী, তিনি এটা প্রস্তুত করেন। 16তে বলেছে নিচের কোনটি অবচয় ধার্যের অভ্যন্তরীণ কারণ নয়। আমরা যে অবচয় ধার্য করি, এই ধার্য করার কারণ মূলত নয়, নিচের কোনটি আমরা বলতে পারি সেটা হচ্ছে অপ্রচলন মূলত অবচয় ধার্যের কোনো কারণ হতে পারে না, কিন্তু এগুলো হচ্ছে অবচয় ধার্যের কারণ, এগুলোর কারণে মূলত আমাদের অবচয়গুলো হয়ে থাকে। ব্যবহারজনিত ক্ষয়কে মূলত বলা হয় অবচয়। তারপরে হচ্ছে 17তে বলেছে বাট্টা প্রদত্ত হলে হিসাব সমীকরণ A=L+OE এর কি ঘটবে। বাট্টা প্রদত্ত হলে মানে বাট্টা প্রদান করলে, বাট্টা প্রদান অবশ্যই একটি প্রতিষ্ঠানের জন্য ব্যয়, তাহলে আমরা বলতে পারি যে এর সঠিক উত্তর ব্যয়ের কারণে আমাদের এও হ্রাস পাবে এবং ওইও হ্রাস পাবে, কারণ বাট্টা প্রদান করেছি, এতে করে আমাদের দুইটি উপাদানকেই প্রভাবিত করবে। তাহলে সঠিক উত্তর আমাদের হচ্ছে এ এবং ওই হ্রাস, কারণ একটি ব্যয়। তারপরেরটি হচ্ছে একটি উদ্দীপক দেওয়া, এবং উদ্দীপকটিতে দেখতে পাচ্ছি বেশ কিছু তথ্য দেওয়া আছে। তারা বলেছে 15 জুলাই তারিখের পর প্রতিষ্ঠানের ব্যাংক উদ্ধৃত কত হবে। এই জায়গায় আমাদের প্রথমেই যে 1 জুলাই ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত হচ্ছে 75,000 টাকা। তারপরে 10 তারিখ তারা 15,000 টাকার একটি চেক পেয়েছে, অবশ্যই তো তাহলে এটা আমরা বলতে পারি যে বৃদ্ধি পেয়েছে টাকা, কিন্তু পরবর্তীতে এই চেকটি আবার প্রত্যাখ্যাত হয়েছে, মানে ডিনাই হয়েছে, তাহলে এটাকে আমরা অবশ্যই আর বাড়াতে পারছি না, তাহলে যা ছিল তাই থেকে যাবে আর কি না। তাহলে আমরা বলতে পারি যে 18-র যে সঠিক উত্তর, যে 75,000 টাকা যে ছিল, এই 75,000 টাকা আমাদের থেকে যাবে, সঠিক উত্তর হচ্ছে গ। তারপরেরটি তারা বলেছে যে ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হলে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর কীরূপ পরিবর্তন হয়। সেটা হচ্ছে আমাদের এরকম, প্রথম অবস্থায় তো আমরা বলতে পারি যে যেহেতু চেকটা পেয়েছিল আমাদের বৃদ্ধি পেয়েছে ব্যাংক টাকা, তাহলে দেনাদার কমে গেছে বা আমাদের প্রাপ্য হিসাবটা কমে গেছে, কিন্তু তারপরে আবার বলা আছে যে প্রত্যাখ্যাত হয়েছে, তার মানে এটা পুরোপুরিভাবে জমা হয়নি, আমাদের এটাকে আবার মানে ব্যাক করে দিয়েছে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে 15,000 টাকা প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে, কারণ আমরা তো যখন পেয়েছিলাম তখন হয়তো প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে, যখন এটা রিজেক্ট করা হয়েছে তখন কিন্তু আবার প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা সঠিক হবে। তারপরে হচ্ছে আমাদের যে 15,000 টাকার ব্যয় হিসাব হ্রাস পাবে, 15,000 টাকার ব্যয় হিসাব হ্রাস পাবে, কারণ
আমরা যদি এই চেকের মাধ্যমে যদি মূলত আমরা এই কোনো কিছু করে থাকি বা প্রদান করে থাকি কোনো ব্যয়, তাহলে তো আমাদের ব্যয় বৃদ্ধি পায় যখন করি এই চেকের মাধ্যমে ব্যয়টা। যখন এই চেকটা ঝামেলা হয় বা রিজেক্ট হয় তখন কিন্তু ঘুরে ফিরে আবার এই ব্যয়কে প্রভাবিত করে, তাহলে উল্টো কাজ হয়ে যায়। তাহলে যখন ব্যয়টা বৃদ্ধি পেয়েছিল একটা চেক দ্বারা, আমরা যখন একটা জিনিস পারচেস করেছিলাম বা ক্রয় করেছিলাম, এতে করে আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে। আমি যদি একটা ব্যয় করে থাকি তাহলে এখন যদি আবার একটা করি চেকের মাধ্যমে, তাহলে কিন্তু আরও একটা ব্যয় বৃদ্ধি পেলো। যখন এই চেকটি রিজেক্ট হয়ে যায় তখন আর বৃদ্ধি পায় না, বরং ব্যয়টা বিপরীত কাজ করে, তাহলে ব্যয় হ্রাস পায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে প্রথম এবং আমাদের শেষটি। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষয়েতে। তারপর হচ্ছে 20, আমাদের 20 নম্বরে বলেছে যে বহি ফেরত ভুলবশত বিক্রয় হিসাবে লেখা হলে সংশোধন জাবেদা হবে। বই ফেরত যদি আমরা ভুলবশত বিক্রয় ফেরতে দেখিয়ে ফেলি, না সরি বিক্রয় হিসাবে দেখিয়ে ফেলি, তাহলে সংশোধন জাবেদাটা কোনটা হবে? এর সঠিক জাবেদা হবে বিক্রয় হিসাব ডেবিট, কারণ আমরা তো বিক্রয়কে বৃদ্ধি করে দিয়েছিলাম, কারণ বিক্রয় বৃদ্ধি পেলে তো বিক্রয় হিসাব ক্রেডিট হয়, এখন এটাকে হ্রাস করতে হবে, তাহলে বিক্রয় হিসাব ডেবিট করতে হবে। আর বই ফেরত হিসাবকে এখন আমাদের এই ক্রেডিট করতে হবে, তাহলে এটা সঠিক জাবেদা হবে। সঠিক উত্তর এখানে আমাদের হচ্ছে সর্বশেষটি, মানে 4। তারপরে হচ্ছে 21 বলা হচ্ছে বিক্রেতার কাছে ভ্যাট কি? বিক্রেতার কাছে ভ্যাট হচ্ছে একটা দায়, কারণ দায় হিসেবে সে টাকাটা জমা রাখে। তারপরে 22 তারিখ বলা হচ্ছে সমাপনী জাবেদা প্রস্তুত করার পর নিচের কোন হিসাবের ব্যালেন্স শূন্য হয়? এর সঠিক উত্তর হচ্ছে আমাদের প্রথমটি, সেবা আয়। সেবা আয় হিসাবের ব্যালেন্সটা একদম শূন্য হয়ে যায়। তারপরে বলা আছে 23 বলা আছে যে সমাপনী মূলধন হচ্ছে 30,000 টাকা, যা প্রারম্ভিক মূলধনের চেয়ে 25% কম। আবার মূলধনের উপর সুদের হার হচ্ছে 5%, তাহলে মূলধনের সুদের পরিমাণটা কত তা আমাদের বের করতে বলা আছে। আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করি তাহলে আমাদের বের হবে 1,125 টাকা। তারপরে 24 বলা আছে যে মোট প্রাপ্ত কমিশনের পরিমাণ হচ্ছে 900 টাকা, এর মধ্যে 100 টাকা হচ্ছে অনুপার্জিত। 100 টাকা অনুপার্জিত হলে চলতি বছরের আমাদের আয় কত? তাহলে এটা বাদ দিই, তাহলে হবে আমাদের 800 টাকা। তারপরে 25 নিচে কোনটি অনগদ? বাট্রাগুলো মূলত অনগদ হয়, প্রদত্ত বাট্টা হোক প্রাপ্ত বাট্টাই হোক। তারপরে বলা আছে 26 বলা আছে মেয়াদ অনুত্তীর্ণ ব্যয় কোন ধরনের হিসাব? মানে অনুত্তীর্ণ মানে এটা এখনও আমাদের এই সম্পদ আকারে রয়ে গেছে, এটা আমাদের অবশ্যই সম্পদ হিসাবে হবে, কারণ এটা আমরা সুবিধা পাবো এটা থেকে, যার জন্য আমরা বলতে পারি এটা সম্পদ। তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে, বলা আছে যদি প্রতিষ্ঠানে ক্রমহ্রাসমানের পদ্ধতিতে অবচয় ধার্য করে তাহলে দ্বিতীয় বছরে বার্ষিক অবচয়ের পরিমাণ কত হবে? আমরা জানি ক্রমহ্রাসমানের পদ্ধতিতে অবচয় ধার্য করতে হলে প্রথমেই আমাদের অবচয়ের হারটা বের করতে হবে। 100কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হবে এবং 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা অবচয়ের হার পাবো 20%। আর এখানে যদি ব্যাটের কাজটা আছে, এখানে ব্যাটের কাজটাও করব, তাহলে এটার সাথে ব্যাটটাও যোগ করে আমাদের টোটাল মূল্যটা বের করব, এবং এটার সাথে আবার আমাদের এই মেশিনের যে সংস্থাপন ব্যাট এটাও যোগ করতে হবে। তারপরে একদম আমাদের অর্জন মূল্য বের হবে মেশিনের। এই অর্জন মূল্যের উপরে আমরা জাস্ট পার্সেন্টেজটা করব, যে অবচয় পাবো সেই অবচয়টা আবার অর্জন মূল্য থেকে বাদ দিয়ে দিব, তাহলে যে ব্যালেন্সটা পাবো এই ব্যালেন্সের উপরে যখন আমি আবার 20% করব, তখনই আমার দ্বিতীয় বছরের বার্ষিক অবচয়টা বের হবে, সেটা হবে 96,000 টাকা। তারপরে বলেছে তারা যদি এটা আমরা ক্রমহ্রাসমান না করে সরলরৈখিক পদ্ধতি করি তাহলে কিভাবে হবে? তাহলে আমাদের নিয়ম হবে অর্জন মূল্য যে বের করবো তার থেকে আমাদের ভগ্নাংশ মূল্যটা ওখানে বাদ দিব। আর এখানে দেখতে পাচ্ছি ভগ্নাংশ মূল্য বাদ দেওয়ার মতো নেই, তাহলে জাস্ট কি করব? তাহলে আমাদের এই ক্রয় মূল্য থেকে ভগ্নাংশ মূল্য যদি নেই, জাস্ট এখন এটাকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করে দেবো, তাহলে ইজিলি আমাদের উত্তরটা পেয়ে যাব। তাহলে যদি এই কাজটা করি তাহলে আমাদের আনসার দাঁড়াবে 60,000 টাকা। মানে অর্জন মূল্য যে পাবো আমরা মোট টাকার সাথে যখন ভ্যাটটা যোগ করব বা সংস্থাপন যোগ করব, এই অর্জন মূল্য থেকে আমাদের ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয়, নেই বিদায় আয়ুষ্কাল দিয়ে ভাগ করে দেবো, তাহলেই হবে। তারপরে বলা আছে যে 29, এখানে বলা আছে যে অবচয় আসলে কি? এটি একটি অদৃশ্যমান লেনদেন, অনগত লেনদেন এবং স্থায়ী সম্পত্তির বন্টন প্রক্রিয়া। অবশ্যই সবগুলো অপশনই সঠিক। তারপরে সর্বশেষ এখানে বলা আছে প্রাপ্য হিসাবে প্রারম্ভিক ও সমাপনীর যে দেওয়া আছে, প্রারম্ভিক হচ্ছে আমাদের মানে শুরুতে প্রাপ্য হিসাবে 30 আর সমাপনী হচ্ছে আমাদের এই 50, এই হচ্ছে প্রাপ্য হিসাব। তারা বলে যে ধারে ক্রয় হয়েছে এবং ধারে বিক্রয় হয়েছে, ধারে ক্রয় করেছে 80 আর ধারে বিক্রয় হচ্ছে
1,20,000, তাহলে প্রাপ্য হিসাবের সাথে কানেক্টেড হচ্ছে 1,20,000, এটা ধারে ক্রয় না। তারা বলেছে প্রাপ্য হিসাব বাবদ কত টাকা পাওয়া গেছে এখন পর্যন্ত। তাহলে প্রারম্ভিক উদ্বৃত্ত হচ্ছে 30,000, এর সাথে আমাদের এই ধারে বিক্রয় পরিমাণটা যোগ করতে হবে, কারণ এটাও একটি দানাদার বা প্রাপ্য হিসাব। এই ভ্যালু যোগ করলে হচ্ছে 1,50,000, 1,50,000, এর মধ্যে এখনও আমি ওদের কাছে বা প্রাপ্য হিসাবের কাছে এখনও পাই শুধু 50,000 টাকা। তাহলে পেতাম 1,50,000 আর এখন পাচ্ছি 50,000 টাকা, তাহলে এখানে গ্যাপ কত? 1 লক্ষ। তাহলে 1 লক্ষ টাকা আমি পেয়ে গেছি এখন পর্যন্ত।